এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করতে যাই তখন অনেকে আমাদেরকে ভারত বিদ্বেষী বা পাকিস্তানপন্থী বলে, কিন্তু আসলে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যেটা বলা দরকার সেটা আসলে আমরা বলেই যাব। এতে কে আসলে পাকিস্তানপন্থী আর ভারতপন্থী বললো সেটা আসলে বা ভারত বিদ্বেষী বললো সেটা আমরা কখনো বিবেচনা করার চেষ্টা করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সর্বমোট 3টি বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে আমার দেশের বিরাট একটা অঞ্চল, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম পুরো অঞ্চলটাই কিন্তু বর্তমান সময়ে বন্যা কবলিত এবং দেশের 30 লক্ষ প্লাস মানুষ কিন্তু বর্তমান সময়ে পানিবন্দী। তো এই যে একটা বিশাল বড় দুর্যোগ, এটা কি শুধুমাত্র একটা প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ডিজাস্টার, নাকি আসলে এর পিছনে আসলে রাজনৈতিক কোনো কারণ আছে? এটা আসলে একটা পলিটিক্যাল ডিজাস্টার তথা রাজনৈতিক বন্যা হিসেবে আসলে এটাকে আখ্যায়িত করা যায়, নাকি শুধুমাত্র এটা একটা প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ডিজাস্টার? সেই বিষয়টা আমরা আসলে বিশ্লেষণ করার চেষ্টা করব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি এটা রাজনৈতিক বন্যা হয়ে থাকে তথা ভারত যদি আসলে এই বন্যা আমাদের উপর চাপিয়ে দিয়ে থাকে, তাহলে আসলে ভারত কেন আমাদের উপর এই বন্যা চাপিয়ে দিল? আর 3 নম্বর বিষয় হচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদী এমনিভাবে সাম্রাজ্যবাদী যে মানসিকতা তথা অপরকে চাপিয়ে রাখার যে মেন্টালিটি, সেই মেন্টালিটি থেকে আসলে আমার দেশকে, আমার বাংলাদেশকে কিভাবে আমরা রক্ষা করতে পারবো এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কিভাবে আমরা বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে পারবো, এই 3টি বিষয় নিয়েই মূলত আমাদের আলোচনা। প্রিয় দর্শক, প্রথম যে বিষয়টা ছিল যে বর্তমান সময়ে আমাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম যে আসলে পানিবন্দী এবং দেশের প্রায় 30 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় এখনও পড়ে আছে। তো এটাকে শুধুমাত্র একটা ন্যাচারাল ডিজাস্টার বলা যায় না, মৌলিকভাবে দুটো কারণে। 1 নম্বর কারণ হচ্ছে যে ইতিপূর্বে আমরা দেখেছি যে বর্তমান সময়ে যে কয়েকদিন বৃষ্টিপাত হয়েছে এর চেয়ে লং টাইম ব্যাপী 15 দিন 20 দিন ব্যাপী টানা বৃষ্টিপাত হয়েছে। যেই বৃষ্টিপাতের কারণে ঢাকার মতো উঁচু অঞ্চলেও কিন্তু আমরা দেখেছি যে পানিবন্দী অবস্থায় ছিল এবং ঢাকার বিরাট একটা অঞ্চলে কিন্তু প্রায় হাঁটু পানি পর্যন্ত চলে এসেছিল। তো যেই বৃষ্টিপাতের কারণে ঢাকার মতো অঞ্চলে হাঁটু পানি পর্যন্ত হয়ে যায়, ওই বৃষ্টিপাতেও কিন্তু এত বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি, এত বেশি সমস্যাগ্রস্ত হয়নি যেমন সমস্যাগ্রস্ত হয়েছে বর্তমান মাত্র 3 থেকে 4 দিনের বৃষ্টিপাতে। তাহলে এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, যেটা শুধুমাত্র যদি বৃষ্টিপাতের কারণে হতো তাহলে ইতিপূর্বে তো আরও বেশি এবং লং টাইম ব্যাপী বৃষ্টিপাত হয়েছে, তার মানে ওই সময় আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল এই সমস্ত অঞ্চল। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বন্যা কবলিত বা ক্ষতিগ্রস্ত হচ্ছে মূলত ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ এই অঞ্চলগুলো। আর আমরা জানি যে ভারতের যে ত্রিপুরার ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক যে প্রজেক্টটা বা ডুম্বুর ওয়াটার গেট, সেটা কিন্তু ওই ত্রিপুরায় অবস্থিত। অর্থাৎ এই গেটটা থেকে যে পানি বাংলাদেশে ঢুকছে, যে সমস্ত অঞ্চলে ওই পানি যাচ্ছে ওই সমস্ত অঞ্চলেই কিন্তু বন্যা কবলিত এবং ওই সমস্ত অঞ্চলে কিন্তু পানি বেশি হচ্ছে এবং ওই সমস্ত অঞ্চলের মানুষগুলো এখন বর্তমানে পানিবন্দী। তার মানে দেখা যাচ্ছে যে এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলার সুযোগ নেই, কারণ যদি প্রাকৃতিক দুর্যোগ হতো তাহলে ইতিপূর্বে যে লং টাইম ব্যাপী বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু এই অঞ্চলের মানুষগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল। আর আমরা দেখতে পাচ্ছি এই বন্যাটা পুরো দেশব্যাপী নয়, বর্তমানে ঢাকার অবস্থা খুবই ভালো এবং 1 ফোঁটা পানিও বর্তমানে ঢাকায় নেই। তা সত্ত্বেও যে সমস্ত অঞ্চল বন্যা কবলিত সেগুলো শুধুমাত্র ত্রিপুরার ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক যে পাওয়ার প্রজেক্ট, সেই গেট থেকে যে পানিটা ঢুকছে বাংলাদেশে, সেই অঞ্চলগুলোই, যে অঞ্চলগুলোতে সে পানি যাচ্ছে সেই অঞ্চলগুলোই ক্ষতিগ্রস্ত। তার মানে এটা আমাদের কাছে দিবালোকের ন্যায় পরিষ্কার যে এটা আসলে ন্যাচারাল কোনো ডিজাস্টার নয়, প্রাকৃতিক কোনো দুর্যোগ নয়, প্রাকৃতিক কোনো বন্যা নয়, এটা সম্পূর্ণভাবেই ভারতীয় চাপিয়ে দেওয়া একটা বন্যা এবং শুধুমাত্র রাজনৈতিক বন্যা হিসেবে আসলে এটাকে আমরা আখ্যায়িত করতে পারি। এরপরে দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে ভারত আসলে কেন আমাদের উপর এই বন্যা চাপিয়ে দিল। এটা কিন্তু দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যে আসলে ভারত কেন আমাদের উপর এই বন্যা চাপিয়ে দিয়েছে। তো আসলে ভারত মৌলিকভাবে আসলে 5টা কারণে বা 5টা কারণ আমরা খুঁজে পাই। এই 5টা কারণে আসলে আমাদের উপর এই বন্যাকে চাপিয়ে দিয়েছে বা এই বন্যা সহ ভারতের পক্ষ থেকে আরও বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হতে পারে। তো মৌলিকভাবে 5টা কারণ আমরা চিহ্নিত করতে পেরেছি যে এই 5টা কারণেই মূলত ভারত সরকার আমাদের উপর এই বন্যা চাপিয়ে দিয়েছে। এর মধ্যে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে
আমাদের বিগত যে সরকার ছিল শেখ হাসিনা সরকার, তো শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে ভারত এমন অনেক সুযোগ সুবিধা পেয়েছিল, যেই সুযোগ সুবিধাগুলো আসলে ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে বা সময়ের ব্যবধানে আসলে সেই সুযোগ সুবিধাগুলো বাতিল হয়ে যাবে, এরকম একটা মেসেজ কিন্তু ইতিমধ্যে মোদী সরকার পেয়েছে, মোদী সরকার বুঝতে পেরেছে। এই কারণেই মূলত ভারত সরকার আমাদের উপরে বন্যা চাপিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করার নীল নকশা এঁকেছে। এর মধ্যে যে সমস্ত সুবিধা বিগত সরকারের আমলে পেত, কিন্তু বর্তমান সরকার, তাছাড়া সামনে যে সরকার ইনশাল্লাহ ক্ষমতায় আসবে, সেই সরকারের আমলে সুযোগ সুবিধাগুলো কম পাবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে ট্রানজিট সুবিধা। আমরা জানি যে বাংলাদেশের ভিতর দিয়ে কিন্তু ভারতের অনেক গাড়ি যাতায়াত করে। তো আসলে একটা দেশের ট্রানজিট করিডোর মানে কি? ট্রানজিট করিডোর মানে হচ্ছে যে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতের জন্য রাস্তা থাকবে, এমনিভাবে ভারত থেকে বাংলাদেশে আসার জন্য যাতায়াতের রাস্তা থাকবে, এটা একটা ট্রানজিট করিডোর হলো। কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের গাড়ি আবার ভারতে গিয়ে ঢুকে বাংলাদেশের ভিতর দিয়ে রাস্তা, এটা তো আসলে কোনো ট্রানজিট না। এটা হলো আসলে একটা দেশের সার্বভৌমত্ব, এমনিভাবে একটা দেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। এটা কি ধরনের ট্রানজিট করিডোর সেটা আসলে আমার বুঝে আসে না, যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের গাড়ি যাচ্ছে, ভারতে গিয়ে ঢুকছে, অথচ দেখা যায় যে ট্রানজিট করিডোরের আন্তর্জাতিক যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যে আসলে এই বিষয়গুলো পড়ে না। এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করতে যাই তখন অনেকে আমাদেরকে ভারত বিদ্বেষী বা পাকিস্তানপন্থী বলে, কিন্তু আসলে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যেটা বলা দরকার সেটা আসলে আমরা বলেই যাব। এতে কে আসলে পাকিস্তানপন্থী আর ভারতপন্থী বললো সেটা আসলে বা ভারত বিদ্বেষী বললো সেটা আমরা কখনো বিবেচনা করার চেষ্টা করি না। তাহলে দেখা যাচ্ছে ট্রানজিট করিডোরের যে সুবিধাটা আসলে শেখ হাসিনা রিজিমে ভারত সরকার পেত, সেটা যেহেতু ইতিমধ্যে ধীরে ধীরে কমে আসছে, এই কারণে মূলত ভারত ক্ষিপ্ত। 2 নম্বর হচ্ছে যে ইতিমধ্যে আমরা দেখেছি যে মোংলা যে সমুদ্র বন্দর আছে, সেই মোংলা সমুদ্র বন্দর কিন্তু এখন পর্যন্ত বা শেখ হাসিনা রিজিম কিন্তু সেটা ভারতের হাতে তুলে দিয়েছিল এবং ভারত সেটা নিয়ন্ত্রণ করত। তো মোংলা বন্দরের উপরও কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে এবং ধীরে ধীরে এই ভারতীয় যে আধিপত্য মোংলা সমুদ্র বন্দরের উপর ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসবে। মূলত এই কারণেও ভারত ক্ষিপ্ত। এরপরে 3 নম্বর কারণ হচ্ছে যে আমরা জানি ভারতীয় একটা রেল প্রজেক্ট হাতে নিয়েছিল এবং আগত 28শে জুলাই সেটা কিন্তু উদ্বোধন হওয়ার কথা ছিল। সেটার মাধ্যমে আসলে ভারতীয় রেল প্রজেক্ট যদি আসলে বাস্তবায়িত হতো, তাহলে আমার দেশের জন্য এটা আরও বড় হুমকি হতো। তো রেল প্রজেক্টটা যেহেতু বন্ধ করে দিয়েছে বর্তমান বাংলাদেশ সরকার, এজন্য মূলত ভারত আরও ক্ষিপ্ত। এরপরে 4 নম্বর হচ্ছে যে ইতিপূর্বে যে সরকার ছিল, সেই সরকারের শাসনামলে বাংলাদেশের সরকারি বেসরকারি সব পর্যায়ে ভারতীয় কর্মী বাহিনী, এমনিভাবে ভারতীয় লোকদের বিরাট একটা প্রভাব প্রতিপত্তি ছিল এবং বিভিন্ন সেক্টরে আসলে তাদেরকে চাকরি বাকরি দিয়ে বিশাল সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। তো বর্তমান সরকার, এমনিভাবে পরবর্তীতে যে সরকার আসবে ইনশাল্লাহ, তাদের শাসনামলে যেহেতু আসলে ভারতের কর্মীদের আগের যে আধিপত্যটা ছিল সেটা থাকবে না, এজন্য মূলত ভারত ক্ষিপ্ত। তাছাড়া 5 নম্বর কারণ হচ্ছে ভারত ইতিপূর্বে খুব অল্প দামে গ্যাস সুবিধা পেত। বর্তমান সময়ে বর্তমান সরকারের কাছে দেশের মানুষের জোর দাবি হচ্ছে যে আসলে ভারতকে গ্যাস সুবিধা দেওয়া সেটা বন্ধ করতে হবে এবং হয়তোবা শীঘ্রই বিষয়টা নিয়ে সরকার ভাববে। তাছাড়া সর্বশেষ 6 নম্বর যে কারণটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের দেশে ইলিশ উৎপাদিত হয় বা আমাদের দেশের পদ্মার ইলিশ, সেটা আসলে আমরা যে দামে পাই এর চেয়ে অনেক কম দামে কিন্তু ভারত পাচ্ছে। তার মানে এখানেও তাদের একটা বিরাট সুযোগ সুবিধা ছিল, বর্তমান সরকার কিন্তু সেই সুযোগ সুবিধাটা কমিয়ে দিচ্ছে। সর্বশেষ 7 নম্বর কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি যে বাংলাদেশের যে সমস্ত উৎপাদিত পণ্য হয় সেগুলো দিয়ে আসলে আমাদের অনেক ক্ষেত্রে চাহিদা পূরণ হয়ে যাওয়ার কথা। যেমন আমাদের বাংলাদেশে যে পেঁয়াজ হয়, সেই পেঁয়াজ যদি আমরা সঠিকভাবে আসলে ব্যবহার করি, সঠিকভাবে সেটা উৎপাদন এমনিভাবে ডিস্ট্রিবিউশন করা হয়, তাহলে কিন্তু ভারতীয় পেঁয়াজ বা অন্য তেমন কোনো দ্রব্য সেটা রপ্তানি বা আমদানি করার তেমন একটা প্রয়োজনই পড়বে না। তারপরও আমরা দেখি যে বর্তমান যে শাসন আমলে যে সরকার আছে, এর আগের যে সরকার ছিল, আগের সরকার দেখা যেত যে বিভিন্ন সময় ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি করে আমার দেশের কৃষকদের উৎপাদিত পণ্যকে তারা মাঠে মারত। এমনিভাবে আমার দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যটা কিন্তু পেত না।
এই মৌলিকভাবে 7টি কারণে, তাছাড়া এরকম আরও অসংখ্য সুযোগ সুবিধা বিগত সরকারের শাসনামলে বা ভারত পেয়ে আসছিল। মূলত এই সমস্ত সুযোগ সুবিধা যেহেতু দিন দিন কমে আসছে বা সময়ের ব্যবধানে সেগুলো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণেই মূলত এই বন্যা ভারত বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে। এরপরে 2 নম্বর যে কারণটা এই বন্যা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার, সেটা হচ্ছে বর্তমান যে ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন যে সরকার গঠিত হয়েছে, নতুন সরকার প্রতিষ্ঠিত আছে, মূলত এই সরকারকে বিপাকে ফেলা এবং এই সরকারকে ক্ষতিগ্রস্ত করা এবং এই সরকারের প্রতি বাংলাদেশের আপামর জনতার যে একটা আস্থা আছে, বিশ্বাস আছে, সেই বিশ্বাসকে ভেঙে ফেলা এবং এই সরকারকে ব্যর্থ প্রমাণিত করার জন্যই মূলত ভারত আমাদের উপর এই বন্যা চাপিয়ে দিয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বর্তমান সরকারকে বিপাকে ফেলার জন্য ভারত ইতিমধ্যে 3টি প্রজেক্ট বা 3টি পরিকল্পনা হাতে নিয়েছিল। এর মধ্যে প্রথমটি ছিল সংখ্যালঘু ইস্যু। আমরা দেখেছি যে শেখ হাসিনা রিজিমের পতনের পরেই কিন্তু সারা দেশে একটা সংখ্যালঘু আক্রমণ করা হচ্ছে, সংখ্যালঘুদেরকে মেরে ফেলা হচ্ছে, এরকম একটা মেসেজ কিন্তু বিশ্বের কাছে ভারত পৌঁছানোর চেষ্টা করেছে। তারপরে আমরা দেখলাম যে পাবনা, এমনিভাবে পঞ্চগড়, এমনিভাবে চিটাগাং সহ বিভিন্ন এলাকায় দেখা গেল যে হিন্দুরাই হিন্দুদের মন্দিরের উপর আক্রমণ করে, সেই আক্রমণটা করে মুসলমানদের দোষ দেওয়ার চেষ্টা করে এবং এটাকে আন্তর্জাতিক অঙ্গনে সংখ্যালঘু নির্যাতন হিসেবে পেশ করার জন্য কিন্তু ভারত সহ আওয়ামী দালালরা সেই চেষ্টাটা করে আসছিল। কিন্তু যখন এটা প্রমাণিত হলো যে ছাত্রলীগ, আওয়ামী লীগ এমনিভাবে হিন্দুরাই স্বয়ং তাদের মন্দিরের উপর হামলা করছে মুসলমানদের উপর দোষ চাপানোর জন্য, এবং পাবনা এবং পঞ্চগড়ে সেটা হাতে নাতে ধরা পড়লো, এরপরে কিন্তু আর এই ইস্যুটা নিয়ে ভারত সামনে অগ্রসর হতে পারেনি। এরপরে কিছুদিন পরে আমরা দেখতে পেয়েছি যে ভারতীয় বেশ কয়েকটা কোম্পানি তারা বাংলাদেশে বিদ্যুৎ প্রদান করা সেটা বন্ধ করে দিয়েছে। কিন্তু আসলে বাংলাদেশে ভারতের বিদ্যুৎ বন্ধ করে দিয়েও মূলত ভারত অর্থনৈতিকভাবে কিছুটা পিছিয়ে পড়বে যদি ফুল বিদ্যুৎ বন্ধ করে দেয়, কিন্তু এতেও তারা আসলে সুবিধা করতে পারেনি। তো তৃতীয় যে অপশনটা তারা বা প্রজেক্টটা হাতে নিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার। মূলত বর্তমান সরকারকে বিপাকে ফেলার জন্য ভারত অনেক কর্মসূচি ইতিমধ্যে হাতে নিয়েছে, বাস্তবায়ন করার চেষ্টা করছে। তো বর্তমানে আমরা যে বন্যাটা দেখতে পাচ্ছি সেটা মূলত ভারতের চাপিয়ে দেওয়া বন্যা এবং বর্তমান সরকারকে বিপাকে ফেলার জন্যই মূলত ভারত এই বন্যা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। 3 নম্বর যে কারণটা আমরা ফাইন্ড আউট করতে পারি সেটি হচ্ছে যে আমাদের বর্তমান সময়ে পুরো দেশ কিন্তু ঐক্যবদ্ধ এবং পুরো দেশ আসলে স্বাধীন হতে চায়, এমনিভাবে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চায় বর্তমান তরুণ প্রজন্ম সহ দেশের আপামর জনতার, এটাই হচ্ছে একমাত্র কামনা। তো আমাদের বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের যে স্বাধীন চেতা, এমনিভাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার যে একটা স্পৃহা আমরা দেখতে পাচ্ছি, এই বাংলাদেশের মানুষের এই মনোবলটাকে, এই মানসিক আগ্রহটাকে এবং এই মানসিক শক্তিটাকে ভেঙে দেওয়ার জন্যই মূলত ভারত আমাদের উপরে বন্যা চাপিয়ে দিয়েছে এবং আমরা যেন মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি, এমনিভাবে দাসত্বমূলক নীতি গ্রহণ করে ভারতের সাথে আবার সুসম্পর্ক বা স্বাভাবিক সম্পর্ক, এমনিভাবে দাসত্বমূলক সম্পর্ক যেন আমরা বহাল রাখি, এই জন্যই মূলত ভারত আমাদের উপর এই বন্যাটা চাপিয়ে দিয়েছে। এরপরে 4 নম্বর যে কারণটা আমরা ফাইন্ড আউট করতে পারি সেটি হচ্ছে যে ভারত আসলে আমাদেরকে বোঝাতে চায় যে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ এক মুহূর্ত টিকতে পারবে না এবং ভারতের সহযোগিতা, দয়া, দান, দাক্ষিণ্য ছাড়া আসলে বাংলাদেশের অগ্রগতির কোনো পথ নেই। মূলত এরকম একটা মেসেজ বাংলাদেশকে দিতে চায় এবং ভারত শুধুমাত্র আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, আওয়ামী শাসন ব্যবস্থা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকে, তাহলেই কেবলমাত্র শুধুমাত্র ভারত আমাদেরকে সহযোগিতা করবে, জুলুম করবে না, এই জাতীয় একটা মেসেজ দিয়ে মূলত আগামী সময়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আসলে আওয়ামী শাসনকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা, সেজন্য মানুষ যেন আসলে আওয়ামী শাসনকে আবার মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে, এরকম একটা মেসেজ দেওয়ার জন্যই মূলত ভারত আমাদের উপরে এই বন্যা চাপিয়ে দিয়েছে। সর্বশেষ 5 নম্বর কারণ হিসেবে যেটা আমরা ফাইন্ড আউট করতে পারি সেটি হচ্ছে যে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তিনি দায়িত্ব নিচ্ছেন সরকারের, এর আগে তিনি ভারতীয় একটা চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছিলেন যে বাংলাদেশকে যদি কোনোভাবে আনস্টেবল করার বা অস্থিতিশীল করার ষড়যন্ত্র ভারত করে, তাহলে কিন্তু ভারত 7 সিস্টার নিয়েও শান্তিতে থাকতে পারবে না। এটা কিন্তু তার পক্ষ থেকে আমি বলতে পারি যে এটা মূলত একটা সিংহের গর্জন ছিল, যে ভারতীয় এরকম একটা আধিপত্যবাদী শক্তিকে আসলে তিনি মানে তার দিকে চোখ রাঙিয়ে তিনি কথা বলেছেন, তার এই কথার মাধ্যমে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে।
তো মূলত বাংলাদেশের বাহিরে অন্য কোনো বিষয় নিয়ে, বিশেষ করে সেভেন সিস্টার নিয়ে যেন আমরা কোনো ধরনের চিন্তা ফিকিরি করতে না পারি। আমরা যেন শুধুমাত্র আমার দেশের দুর্যোগ মোকাবেলা করার জন্যই আসলে পুরো সময় আমাদের ব্যয় হয়, এবং এভাবেই যেন আমার দেশের অভ্যন্তরীণ গোলযোগ মোকাবেলায় যেন আমরা সবসময় ব্যস্ত হয়ে পড়ি, অন্য কোনো বিষয় নিয়ে আসলে আমরা যেন ফিকির করতে না পারি। এই বিষয়টা নিশ্চিত করার জন্য এবং আমার দেশের বাহিরে অন্য কোনো বিষয় নিয়ে যেন আমরা কখনোই ফিকির করার সুযোগ না পাই, চিন্তা করার সুযোগ না পাই, এই জন্যই মূলত ভারত আমাদের উপর এই বন্যা চাপিয়ে দিয়েছে। মৌলিকভাবে এই 5টা কারণ আমরা ফাইন্ড আউট করতে পেরেছি যে এই 5টা কারণে ভারত আমাদের উপর এই বন্যা চাপিয়ে দিয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে এই বন্যাটাকে আসলে ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ বলার কোনো সুযোগ নেই। এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল ডিজাস্টার বা রাজনৈতিক বন্যা, যেটা বাংলাদেশের গণমানুষের উপর ভারত চাপিয়ে দিয়েছে। এবং এই বন্যার কারণে বাংলাদেশের সীমান্তে যদি ভারতের সাথে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হয়, তাহলে এর সম্পূর্ণ দায় ভার সম্পূর্ণভাবে ভারতকে বহন করতে হবে। এবং এই বন্যা কেন্দ্রিক যদি দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে, তাহলে এর দায়ও কিন্তু সম্পূর্ণভাবে ভারতকে বহন করতে হবে। তাহলে প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি যে এটা আসলে কোনো ধরনের প্রাকৃতিক বন্যা নয়, এটা সম্পূর্ণভাবে ভারতীয় চাপিয়ে দেওয়া একটা পলিটিক্যাল ডিজাস্টার, রাজনৈতিক বন্যা। এবং বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্যই মূলত বাংলাদেশের চিরশত্রু ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছে এই বন্যাটা। আরও সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে ভারত সরকার বাংলাদেশের সীমান্তে কমপক্ষে 3600+ তারা বাঁধ নির্মাণ করেছে। তাহলে দেখা যাচ্ছে 3600+, মানে জায়গায় জায়গায় বাঁধ। আপনি অনেকেই বলছে যে বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করলেই সমস্যা সমাধান হয়ে যায়। আসলে এটা কোনো স্থায়ী কোনো সমাধান নয়। 3600 বাঁধ বাংলাদেশের উপর ভারত বসিয়েছে, এবং দেখা যায় যে শুকনার সিজনে তারা পানি আটকে রেখে ভারতে ফসল উৎপাদন করে বা সুযোগ সুবিধা ভোগ করে, আর শুকনা সিজনে আমার দেশকে পানি বন্ধ করে আমার দেশকে এরকম খরা পরিস্থিতি সৃষ্টি করা হয়, মানুষের ফসল নষ্ট করে ফেলা হয়, কৃষি উৎপাদন ভালো আসে না। আবার বর্ষাকালে সেই পানি তারা ছেড়ে দেয়, দিয়ে আমার দেশকে বন্যা প্লাবিত করে, বন্যাগ্রস্ত করে, মানুষকে পানি বন্ধ করে, আবার পানি আটকিয়ে ওই পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করে, আর সেই বিদ্যুৎ আবার বাংলাদেশের কাছে বিক্রি করে। মানে কত ধরনের আসলে চাপিয়ে দেওয়ামূলক মনোভাব আসলে ভারত লালন করে। এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কখনোই বন্ধুত্বমূলক ছিল না, পুরো সময়টাই ছিল আসলে চাপিয়ে দেওয়ামূলক মনোভাব, এবং বাংলাদেশকে কিভাবে শুষে খাওয়া যাবে, এমনিভাবে শোষণ করা যাবে, এমন মনোভাবই আসলে আমরা সবসময় ভারতের লক্ষ্য করছি। তাহলে আমরা প্রথম 2টা বিষয় আমরা জানতে পারলাম যে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা সম্পূর্ণভাবে ভারতের চাপিয়ে দেওয়া দুর্যোগ। আর এটাও জানলাম যে আসলে ভারত কেন আমাদের উপর এই দুর্যোগ চাপিয়ে দিয়েছে। তো তৃতীয় বিষয় ছিল যে আসলে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আসলে আমরা কি পদক্ষেপ নিতে পারি। তো আমরা যদি আসলে আমাদের দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই, এবং ভারতীয় আধিপত্য এমনিভাবে সাম্রাজ্যবাদী মনোভাব থেকে যদি আমরা আমাদের দেশকে রক্ষা করতে চাই, তাহলে আমরা মৌলিকভাবে 10টি পদক্ষেপ গ্রহণ করতে পারি। এগুলো ইনশাল্লাহ যদি আমরা পদক্ষেপগুলো গ্রহণ করি, তাহলে অবশ্যই ভারত তার ষড়যন্ত্রে সফল হবে না, এবং আমার দেশকে আমরা একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবো, এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। প্রিয় দর্শক, 1 নম্বর যে বিষয়টা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে বর্তমান যে বন্যা পরিস্থিতি চলছে, সর্বাত্মকভাবে এই বন্যা মোকাবেলা করতে হবে, এবং এই বন্যায় যেন তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয় আমার দেশের মানুষ, সেটা কিন্তু সর্বোচ্চ নিশ্চিত করতে হবে। এজন্য আসলে যার যেভাবে আসলে সামর্থ্য আছে, যারা সশরীরে উদ্ধার কার্যে অংশগ্রহণ করে যারা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সশরীরে উপস্থিত হন। যারা সশরীরে আসলে উপস্থিত হওয়ার সুযোগ নেই, তারা অন্তত অর্থনৈতিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করে আমার দেশের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। যারা যেভাবে আসলে পারেন, পুরো দেশের মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেন, এবং আমার দেশের মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য আমাদেরকে কিন্তু সর্বোচ্চ আন্তরিক হতে হবে। এক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আসুন্না ফাউন্ডেশন নামক যে প্রতিষ্ঠানটি আছে, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ নেতৃত্বে, শেখ আহমদুল্লাহর নেতৃত্বাধীন এই আসুন্না ফাউন্ডেশনে আপনারা ডোনেট করতে পারেন। অত্যন্ত নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান, এবং এর যিনি দায়িত্বে আছেন শেখ আহমদুল্লাহ, এক কথায় তাকে চোখ বন্ধ করে আসলে বিশ্বাস করা যায়। এজন্য অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে যেভাবে আসলে আমরা পারি সেভাবে আসলে
এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং যে কোনো দুর্যোগ যেটা আসলে সামনে আরও ভারত সৃষ্টি করবে, সমস্ত দুর্যোগ অত্যন্ত দক্ষতার সাথে পুরো দেশ এক হয়ে এমনিভাবে ঐক্যবদ্ধভাবে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কর্তব্য। দ্বিতীয় যে কর্তব্য বা দফাটা আমরা এনশিওর করতে পারি সেটি হচ্ছে যে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে এই চাপিয়ে দেওয়া বন্যার কারণে মামলা করা যেতে পারে এবং ভারত আসলে বিভিন্ন সময় যে আসলে বাংলাদেশের প্রতি যে অমানবিক আচরণ, এমনিভাবে বিভিন্ন সময় পানি ছেড়ে যে বাংলাদেশকে ডুবিয়ে মারে, এজন্য আসলে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে জেনেভা কনভেনশন, এমনিভাবে জাতিসংঘের যে ওয়াটার ম্যানেজমেন্ট আছে সহ অন্যান্য আন্তর্জাতিক আদালতগুলোতে আন্তর্জাতিক পর্যায়ে সেটা আমরা আসলে উত্থাপন করতে পারি। এবং বর্তমান সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে বর্তমান সরকার আছে, সেই সরকারের আমলে বিষয়টা আরো সহজ তিনটি কারণে। এক নম্বর হচ্ছে ডক্টর ইউনূসের একটা আন্তর্জাতিক পরিচিতি আছে। দুই নম্বর বিষয় হচ্ছে যে ডক্টর ইউনূসের সাথে আসলে বাংলাদেশের 18 কোটি মানুষ আছে। বাংলাদেশের যে মেইন স্ট্রিম যে পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, এমনিভাবে বিএনপি সহ অন্যান্য সব রাজনৈতিক দলই বাংলাদেশ বর্তমান যে বাংলাদেশের সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের সাথে আছে এবং দেশের 18 কোটি মানুষের সহযোগিতা বর্তমান সরকারের সাথে আছে। তিন নম্বর হচ্ছে ডক্টর ইউনূস তো ঘোষণা দিয়ে তিনি নেমেছেন যে বাংলাদেশকে আনস্টেবল করা ষড়যন্ত্র করা হলে ভারতকেও আনস্টেবল করে দেওয়া হবে বা 7 সিস্টার নিয়ে ভারত শান্তিতে থাকতে পারবে না। তিনি যেহেতু এরকম একটা ঘোষণা দিয়ে আসলে মাঠে নেমেছেন, বিধায় বাংলাদেশের মানুষ আসলে তাকে সেভাবেই দেখতে চায়। এজন্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে জেনেভা কনভেনশন, সেই সাথে জাতিসংঘের ওয়াটার ম্যানেজমেন্টে আমরা বিষয়গুলো উত্থাপন করতে পারি এবং রাষ্ট্রীয় পর্যায়ে সেগুলো যদি সুরাহা করা না হয়, আন্তর্জাতিক মামলা এবং আদালতের মাধ্যমে যদি আসলে বিষয়গুলো আমরা সমাধান করতে না পারি, তাহলে কিন্তু ভারত আমাদের উপর যে চাপিয়ে দেওয়া মনোভাব সেটা আসলে দিন দিন বাড়বে, কমবে না। এরপরে 3 নম্বর যে কার্যক্রম বা আমরা দফা হাতে নিতে পারি সেটা হচ্ছে ইতিমধ্যে বিভিন্নভাবে ভারত যত ধরনের সুবিধা আমাদের দেশ থেকে ভোগ করছে, বিশেষ করে ট্রানজিট করিডোর সুবিধা, এমনিভাবে মংলা সমুদ্র বন্দরের তাদের নিয়ন্ত্রণ, এমনিভাবে ভারত আমাদের দেশের আকাশপথ ব্যবহার করছে, এরকম যত সীমান্ত কেন্দ্রিক যত চুক্তি আছে, দাসত্বমূলক সমস্ত চুক্তি বাতিল করতে হবে। এটা হচ্ছে আমার দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তৃতীয় পদক্ষেপ। এরপরে 4 নম্বর যে পদক্ষেপ বা দফাটি আমরা পেশ করব সেটি হচ্ছে আমাদের বাংলাদেশকে সব ধরনের পণ্য দ্রব্য উৎপাদন, এমনিভাবে চিকিৎসা, শিক্ষা, বিজ্ঞান, পর্যটন সহ সর্বদিক থেকে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কোনো কারণেই যেন আসলে ভারতের প্রতি আমরা মুখাপেক্ষী না থাকি এবং আমরা যেন উৎপাদনে, এমনিভাবে চিকিৎসা সহ মৌলিক বিষয়গুলোতে আমরা যেন স্বয়ংসম্পূর্ণ থাকি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সর্বোচ্চ এফোর্টস চালাতে হবে এবং ঐক্যবদ্ধভাবে গোটা জাতি এক হয়ে আমার দেশকে স্বয়ংসম্পূর্ণরূপে গড়ে তোলা না পর্যন্ত আসলে আমাদের কোনো বিশ্রাম নেই। এরকম একটা দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র, এমনিভাবে উৎপাদন, শিক্ষা, চিকিৎসা সব দিক থেকে আমাদেরকে পারফেক্ট এবং স্বয়ংসম্পূর্ণ হতে হবে। 5 নম্বর যে কর্মসূচি আমরা হাতে নিতে পারি সেটা হচ্ছে ভারতীয় পণ্য বয়কট করতে হবে, ভারতীয় পণ্য টোটালি বর্জন করতে হবে। আমরা যদি আসলে সর্বদিক থেকে পারফেক্ট হই, উৎপাদনের দিক থেকে, এমনিভাবে শিক্ষা, চিকিৎসা সহ সব দিক থেকে, তখন কিন্তু আসলে আমরা ভারতীয় পণ্য বয়কট করতে পারবো, ভারতীয় পণ্য বর্জন করতে পারবো। আর আমরা এটাও জানি যে ভারতের সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ আমাদের বাংলাদেশে যদি ভারতীয় পণ্য বিক্রি করতে না পারে, তাহলে অর্থনৈতিকভাবে ভারত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য ভারত সবসময় চেষ্টা করবে আমাদের বাংলাদেশটাকে তাদের মার্কেট প্লেস হিসেবে দখল করে রাখার জন্য। কিন্তু আমরা যদি উৎপাদন সহ অন্য সব বিষয়ে পারফেক্ট এবং স্বয়ংসম্পূর্ণ হই, তাহলে কিন্তু ভারত এই সুযোগ সুবিধাটা ভোগ করতে পারবে না। 6 নম্বর যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের মনোবল শক্ত রাখতে হবে। যে কোনো পরিস্থিতি, যে কোনো দুর্যোগ, যে কোনো ভারতীয় সিদ্ধান্তকে অত্যন্ত শক্ত হাতে মোকাবেলা করতে হবে। মনে রাখতে হবে যে আমরা কিন্তু একটা দাসত্বমূলক ব্যবস্থাপনা থেকে আমরা রাজত্বের দিকে এগুচ্ছি। বিগত 15 বছর যে দাসত্ব করেছি আমরা ভারতের, সেই দাসত্ব থেকে যদি আমরা রাজত্বের পথে হাঁটতে চাই, তাহলে অবশ্যই কিছুটা কষ্ট হবে, কিন্তু কোনো পরিস্থিতি আমাদেরকে যেন ভেঙে ফেলতে না পারে, এজন্য আমাদের মনোবল শক্ত রাখতে হবে। 7 নম্বর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে
ভারতীয় যতগুলো টিভি চ্যানেল বাংলাদেশে আছে, এমনিভাবে ভারতের যে গণমাধ্যম, এমনিভাবে ভারতের যে সংবাদ মাধ্যমগুলো আছে, সংবাদপত্রগুলো আছে, সেগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং ভারতীয় কোনো চ্যানেল বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, এই ব্যাপারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 8 নম্বর হচ্ছে যে ভারতীয় যে জনশক্তি এখনও আমাদের দেশের বিভিন্ন জায়গাগুলো দখল করে রেখেছে, সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক, এমনিভাবে সংবাদকর্মী, তাছাড়া বিভিন্ন ধরনের সংস্কৃতি কর্মী সহ আরও যারা ভারতীয় দালালরা বিভিন্ন জায়গাগুলো দখল করে রেখেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, ফাইন্ড আউট করতে হবে এবং অবিলম্বে ওই সমস্ত পদ থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে। না হয় তারা আবারও ভারতীয় আধিপত্য বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করার জন্য তারা আবারও চেষ্টা করবে। এজন্য যত জায়গায় ভারতীয় দালালরা আছে, এখনও পর্যন্ত যারা স্টেবল অবস্থায় আছে, তাদেরকে ওই স্থান থেকে সরিয়ে দিতে হবে। 9 নম্বর যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে 7 সিস্টারকে নিয়ে আমাদেরকে আলাদাভাবে একটু ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। কারণ ভারত কখনোই যেহেতু বাংলাদেশের আসলে কল্যাণ চায় না এবং সবসময় বাংলাদেশকে আনস্টেবল করে রাখার জন্য চক্রান্ত করবে, এজন্য আসলে 7 সিস্টার নিয়ে আমাদেরকে আলাদাভাবে চিন্তা করতে হবে। এবং ডক্টর ইউনূস তিনি দায়িত্ব নেওয়ার আগে তিনি ঘোষণা দিয়েছেন যে ভারত যদি কোনোভাবে বাংলাদেশকে আনস্টেবল করে, তাহলে কিন্তু 7 সিস্টার নিয়েও তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। এই জন্য আসলে 7 সিস্টারকে আসলে কিভাবে কি করা যায় সেটা আমাদের মাথায় রাখতে হবে। সর্বশেষ 10 নম্বর যে পদক্ষেপটা আমরা গ্রহণ করতে পারি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম এমনিভাবে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য, সেটি হচ্ছে ভিন্ন ধর্মী এবং উপজাতি সংখ্যালঘু যারা আছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেন সংখ্যালঘু ইস্যু দেখিয়ে বাংলাদেশের উপর ভারত কোনো ধরনের হস্তক্ষেপ না করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে যেন আসলে বাংলাদেশের বিরুদ্ধে ভারত কোনো পদক্ষেপ না নিতে পারে। এজন্য আসলে সংখ্যালঘু ইস্যু নিশ্চিত করতে হবে এবং সংখ্যালঘুদেরকে আসলে আমাদের ভাই, তারা যেহেতু আমাদের দেশের নাগরিক, সেজন্য আসলে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সেটা বর্তমান সরকারের দায়িত্ব, দেশের 16 কোটি মানুষের দায়িত্ব, এমনিভাবে দেশের প্রত্যেকটা রাজনৈতিক অরাজনৈতিক দলের দায়িত্ব। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টা সবচেয়ে জোরদারভাবে তারা দেখছে এবং ইতিমধ্যে বিভিন্ন সংখ্যালঘু দলগুলো কিন্তু জামাত ইসলামীর বর্তমান যে আমির তার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে যে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য জামাত যেভাবে কাজ করে যাচ্ছে তারাও জামাতের সাথে সহযোগিতা করবে। তো আমাদের যদি এভাবে সহযোগিতামূলক মনোভাব থাকে, তাহলে সংখ্যালঘু ইস্যুতে আসলে বাংলাদেশের উপর ভারত কোনো ধরনের দায় চাপাতে পারবে না। তো এইভাবে যদি আসলে আমরা চেষ্টা করি, সংক্ষেপে আমরা আরেকবার জেনে নেই যে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আসলে গড়ে তোলার জন্য আমরা আসলে সর্বমোট 10টি পদক্ষেপ হাতে নিতে পারি। এর মধ্যে 1 নম্বর যে পদক্ষেপ হাতে নিব সেটি হচ্ছে ভারত যে কোনো ধরনের দুর্যোগ অথবা যে কোনো ধরনের পরিস্থিতি আমাদের বাংলাদেশে সৃষ্টি করুক না কেন, গোটা জাতি ঐক্যবদ্ধভাবে সেই পদক্ষেপ, সেই দুর্যোগের মোকাবেলা করতে হবে। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক আদালতে জেনেভা কনভেনশন, জাতিসংঘের ওয়াটার ম্যানেজমেন্টে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে। এরপরে 3 নম্বর কাজ করতে হবে সেটা হচ্ছে যে ভারতকে এই বিগত সরকার যে সমস্ত ট্রানজিট সুবিধা, এমনিভাবে মোংলা সমুদ্র বন্দর, রেল চুক্তি সহ যত ধরনের চুক্তি ছিল দাসত্বমূলক, সব বাতিল করতে হবে। 4 নম্বর হচ্ছে পণ্যদ্রব্য, চিকিৎসা, শিক্ষা সব দিক থেকে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। 5 নম্বর হচ্ছে সর্বতোভাবে ভারতীয় পণ্য বয়কট করতে হবে। 6 নম্বর হচ্ছে যে মনোবল শক্ত রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে স্টেবল থাকতে হবে, কখনোই আনস্টেবল হওয়া যাবে না, এমনিভাবে মানসিকভাবে ভেঙে পড়া যাবে না। 7 নম্বর হচ্ছে ভারতীয় টিভি চ্যানেল, সংবাদ মাধ্যম, গণমাধ্যম নিষিদ্ধ করতে হবে বাংলার জমিনে। 8 নম্বর হচ্ছে যে ভারতীয় জনশক্তি এমনিভাবে বিভিন্ন জায়গায় যে ভারতের দালালরা এখনও পর্যন্ত যে পদগুলো দখল করে রেখেছে, অচিরে ওই পদ থেকে তাদেরকে সরাতে হবে। 9 নম্বর হচ্ছে যে 7 সিস্টারকে নিয়ে আমাদের ফিকির করতে হবে। 10 নম্বর হচ্ছে ভিন্ন ধর্মী এবং উপজাতি সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এভাবে যদি আসলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের দেশ স্বাধীন হবে, সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা আমাদের দেশকে তুলে ধরতে পারবো। আল্লাহ তৌফিক দিন আমাদের।